গুড ইভিনিং, ব্লগ করি ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। তো আমাদের বেড়াতে যাওয়ার ব্লগের পরে এটা হলো প্রথম ব্লগ আবার সমতলে ফিরে এসে। আশা করছি তোমাদের আমাদের বেড়াতে যাওয়ার ব্লগগুলো খুব ভালো লেগেছে। আর যদি না দেখে থাকো বা এখনো সময় না পেয়ে থাকো দেখার, তাহলে অবশ্যই বলবো বাংলা এবং হিন্দি দুটো চ্যানেলেই ব্লগের কিন্তু কোনো সিমিলারিটি নেই। মানে জায়গা হয়তো সিমিলার থাকতে পারে, বাট ব্লগ ভীষণই আলাদা। তাই দুটো চ্যানেলেই ব্লগগুলো দেখো। পারলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট আসতে খুব ভালো লাগে। দীপাঞ্জন যেরকম বললো, দুটো চ্যানেলে কন্টেন্ট সম্পূর্ণ আলাদা রাখার চেষ্টা করেছি, কারণ আমি জানি তোমরা অনেকেই এই চ্যানেলটাও ফলো করো, আবার মমি অ্যান্ড ফ্যারি টেলও ফলো করো। তাই জন্য কন্টেন্ট কিন্তু একদমই সেম না, আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা দিনে সব শ্যুট করা। প্লিজ দেখো, আর অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ। আমি কিন্তু সমস্ত কিছু ক্যাপচার করে দেওয়ার চেষ্টা করেছি, কিচ্ছু মিস করিনি। একদিনও এরম যায়নি যে আমি ভ্লগ করিনি। ভ্লগগুলো হয়তো এসে আস্তে আস্তে আপলোড করছি এডিট করে, কারণ ওখানে আমি সময় পাইনি সত্যি কথা বলতে। তো আজকে ফিরে আসার পরে হচ্ছে প্রথম উইকেন্ড। ফিরে আসার পর কটা দিন বেশ টায়ার্ড গেছে, কারণ আমাদের আসাটা ভীষণ টায়ারিং ছিল, সেটা মমি ফ্যারি টেলে দেখেছো। একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে সেদিন গেছি, কিন্তু ওই যার শেষ ভালো তার সব ভালো। এবার ভগবান একটা কিছু বিপদে ফেললে আবার সেখান থেকে বেরোনোর রাস্তাও রাখে। ওই বিপদটায় যেরকম সেদিন ফেলেছিল, সেরকম আবার সঙ্গে আমাদেরকে যে দার্জিলিংয়ে নিয়ে ঘুরিয়েছে জোনাতামাং ভাইয়া, সেও সেদিনকে অ্যাভেলেবল ছিল আমাদেরকে কলকাতা নিয়ে আসার জন্য। আফটার সাচ এ লং জার্নি অলসো, মানে আমাদের একটা জার্নি ছিল, তারপরে একটা ট্যুর ছিল পুরো, তারপরে একদম শেষে এসে হঠাৎ করে এত বড় একটা রোড ট্রিপ, যেটা আমাদের কমপ্লিটলি আনপ্ল্যান্ড অবস্থায় করতে হয়েছে ফর দি সিচুয়েশন। সঙ্গে যদি আমাদের এই তামাং ভাইয়া না থাকতো তাহলে হয়তো হতো না, সাহসী পেতাম না। আমরা তো ওকে দাজুই বলি। ও আমাদের সাথে খুব মানে এখন কি বলবো, নিজের লোকের মতো হয়ে গেছে। ও আমাদেরকে পৌঁছে ফোন করেছে, আমাদের খোঁজ খবর নিয়েছে, বাচ্চাদের খোঁজ খবর নিয়েছে। ও কিন্তু মেনলি এসেছিল আমাদেরকে ছাড়তে ফ্লারি কেয়ারের কথা ভেবে। পাহাড়ে যখনই যাই ওখানকার মানুষের এই ভালোবাসা আর আতিথেয়তাটা আমার ভীষণ ভালো লাগে। ওরা ভীষণ ডগ ফ্রেন্ডলি জায়গা। মানে তো আমি সবাইকে বলবো, তোমাদের যাদের পেট আছে, তোমরা নিশ্চিন্তে নর্থ বেঙ্গল ঘুরতে যাও, কোনো অসুবিধা হবে না। তোমরা একবার সাহস করে বেরিয়ে পড়ো। এইসব ঝামেলা নাম্বারও তোমাদের কাছে থাকলোই, একটু খেয়াল রেখো যাতে ক্যাবটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ ওর তো ওটা বুঝতেই পারছো, ওর তো ওটা রুজি রুটি কিন্তু ভীষণ মেনটেন করে, ভেরি ওয়েল মেনটেন। বোথ দি ক্যাবস যে দুটোতেই আমরা গেছি, দুটোই তোমাদের সবার কাছে এখন ইজি হয়ে গেল। সবাই নিয়ে বেরো, যাও, যতটা সম্ভব হয় চেষ্টা করো, এবং তামাং ভাইয়াকে ফোন করে নিও, ও তোমাদেরকে নিয়ে পুরো দার্জিলিং কেন সব ঘুরিয়ে দেবে কালিম্পংয়ের। প্রত্যেকটা ট্রাভেল ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে কিন্তু আমি ওর নাম্বার শেয়ার করেছি, প্রথমটা বাদে বোধহয়। তো তোমরা কিন্তু সেগুলো দেখো এবং দেখে ওর সাথে যোগাযোগ করলে করো। ওখানে গিয়েও মেনলি কালিম্পংয়ের গাড়ি, কিন্তু ও পুরো নর্থ বেঙ্গলই তোমাদেরকে ঘোরাতে পারবে, কোনো অসুবিধা নেই। ওর পারমিট আছে পুরো। রাস্তা খুব ভালো চেনে, রাস্তা সব চেনে, কি চেনে না, যেটার নাম বলবে সব চেনে। ভীষণ সুইফট চালায়, খুব ভালো হাত। এখন মোট কথা আজকে আমরা যাচ্ছি ভিক্টর দা আর বৌদির সাথে দেখা করতে, কারণ যখন বাইরে গেছি সবার জন্যই টুকটাক কিছু না কিছু এনেছি। যেরকম ভিক্টর দাদের জন্য একটু ফার্স্ট ক্লাস এনেছি। সবাই তো দার্জিলিং টি খেতে ভালোবাসে না, আমাদের চেনা জানা যারা যারা বলেছে যে আমরা খাই, আমাদের জন্য আনলে শুধু চা আনিস, তাদের জন্যই এনেছি। তো ভিক্টর দারা খায় জানি, তো ওদের জন্য একটু চা এনেছি। আর তাছাড়া অনেকদিন দেখা হয়নি, একটু রবিবার সন্ধ্যাবেলা সবাই বসবো, একটু আড্ডা মারবো। যাচ্ছি CC1-এ, কোথায় বসবো জানি না, কোথাও একটা বসে একটু কফি টফি খাবো, তারপর চলে আসবো। চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরা আজকে সন্ধ্যাটা আমাদের সাথে এনজয় করো। তো ভিক্টর দা আর বৌদি আজকে এসে গেছে আমাদের সঙ্গে, আমরা খাচ্ছি চা কফি আর কিছু টুকটাক। এখানে আজকে আমরা নিয়েছি হচ্ছে অমৃতসরি ফিশ টিক্কা, আর সঙ্গে দেশি স্টাইল চিকেন পকোড়া। আমি নিয়েছি ল্যাটে, আর ওরা সবাই নিয়েছে কেসার টি। সবাই প্রথমে তারপর সবাই আমার দলে চলে এসছে। ছোটখাটো মজা, ছোটখাটো ছোট্ট ছোট্ট মজা, মানে খুব এনজয় করছি মাঝে মাঝে একসঙ্গে এক টেবিলে আমরা আজকে সন্ধ্যাটা কাটাচ্ছি। আমাদের কুতকুত করে, মানে কয়েকদিন দেখা হয়নি তো, আমরা জানি আমরা ক্রোমাতে যাবো, আমি বললাম দীপু ফোন করেছে তো, ঠিক মুহূর্ত আগে বলছি যে ও ফিরেছে। আমরা শুতেই পারিনি, ও গাড়ি নিয়ে গেল, গাড়িতে একটা ছোট প্রবলেম হয়েছে, আমাদের ইঞ্জিন লাইট অন হয়ে গেছে। কেন হয়েছে বোঝা যাচ্ছিল না। দীপাঞ্জন তো দুপুরে ভয় টয় পেয়ে নিয়ে গেল সার্ভিস সেন্টারে। ওরা আবার 10 কিলোমিটার টেস্ট ড্রাইভ নিয়ে এরার কোড রিসেট করলো, করে দেখলো আর ওই আলোটা জ্বলছে কিনা, দেখলো আর জ্বলছে না। তো সমস্ত কন্ডিশনে টেস্ট ড্রাইভটা করেছে, মানে একদম ফুল স্পিড, আস্তে, হঠাৎ ব্রেক, এইসব করে টোরে আর কিছু হয়নি বলে বলেছে তাহলে বোধহয় এরার কোডটা এসেছিলো ভুল, তারপর নিয়ে চলে এসছে।
আর এখন তারপরে যাই হোক আমাদের এই প্রত্যেক 10-15 দিন বাদে দেখা না হলে প্রাণটা ছোটখাটো খুশ করে। আমরা একে অপরের সঙ্গটা ভীষণভাবে এনজয় করি কোম্পানিটা। বৌদি পড়িয়ে উঠুক, বৌদিকে জিজ্ঞেস করুন বললো যে সন্ধ্যা ঠিক আছে, সন্ধ্যাবার আমার মন তো খুব চাইছে যে আমরা যাবো বলতে না বলতে দীপু বললাম, দীপু তুমি ফোন করার আগে এক মুহূর্ত আগে ভাবছিলাম যে বোধহয় তুমি এসছো কি আসোনি এরকম ভাবছিলাম, ভাবতে ভাবতে ওর ফোন আমি 100 বছর বাঁচবে। তারপরে হচ্ছে বৌদিকে বললাম, বৌদি সঙ্গে সঙ্গে তোমাকে আর ওকে বহুবার ট্রাই করছি, ফোন পাচ্ছি না, ছটপট করছি কতক্ষণে তোমাকে খবরটা দেবো যাবো। সানডে বলে ভাবলাম যে হতেও পারে। গুড মর্নিং। কালকে ভিক্টর দা বৌদির সাথে আড্ডা মেরে বেশ ভালো লাগলো, খুব মজা হয়েছে, অনেক গল্প জমে থাকে আসলে, তাই জন্য দেখা হলে কোথা দিয়ে সময় কেটে যায় বোঝাই যায় না। চাই ব্রেকে বসে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে CC1-এর সামনে দাঁড়িয়ে প্রায় আরও আধ ঘন্টা সবাই মিলে আড্ডা মেরেছি। তারপর ওরা বাড়ি চলে গেল, আমরা আমাদের বাড়ি চলে এলাম। আর যে দীপাঞ্জন দেখো নতুন টি-শার্ট কীরকম তাতে দাগ লাগিয়েছে, ও কারণে মানে হলুদ জামা ছাড়া আর কিছু কিনতে দেওয়া যাবে না। নতুন টি-শার্ট মানে এটা জাস্ট যাওয়ার আগে কিনেছে, ঘুরতে যাওয়ার আগে, ওটার মধ্যে এমন দাগ লাগিয়েছে ও আর উঠবে বলে মনে হয় না। ঘুরে ঠুরে এসে আবার সংসারের কাজে যেরকম নর্মাল লাইফ তাতে ফেরা। আর নর্মাল লাইফের সাথে যেটা কোনোভাবেই বাদ দেওয়া যায় না সেটা হচ্ছে খাওয়া দাওয়া মানে রান্নাঘর। সকাল থেকে তো তোমাদের আজকে আর দেখাইনি কি রান্নাবান্না করেছি। ভাত হচ্ছে, আজকে রান্নাবান্না বিশেষ কিছুই করিনি। দীপাঞ্জন অনেক মাছ নিয়ে এসেছে আসার পর, তো ভোলা মাছ ছিল, একটা বাটিতেই রাখা হয়েছিল, সেজন্য আমি পুরো মাছটাকেই দুভাবে বানিয়ে নিয়েছি। একটা এরকম পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়েছি, আর একটা সর্ষে দিয়ে বানিয়েছি। আর এই লঙ্কাগুলো হচ্ছে সেই দার্জিলিংয়ের ডালে খুরসানি। কিছু রান্না করিনি কারণ একটু এডিটিংয়ের সময় দিচ্ছি, কারণ ভিডিওগুলো তো এডিট করে তোমাদেরকে দিতে হবে। তাই আজকে একটু ভজরি মান্না থেকে একটু ডাল আর পোস্ত আনিয়ে নিয়েছি। বেশ অনেকদিন পোস্ত না খেলে আমার কিরম যেন একটা খালি খালি লাগে। তো আজকে যখন বাড়িতে কিছু আর বানাইনি মানে বানাতে পারতাম, কিন্তু এডিটিংটা করবো বলে আর বেশি সময় দিলাম না রান্নায়, মাছটা সেরে চলে গেছি। তাই একটু বাইরে থেকে ডাল পোস্ত আনিয়েছি, তাই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের মেনু সকালবেলার। রাত্রিবেলা কী হবে আবার রাত্রিবেলা ভাববো। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রত্যেকটা স্টে এবং সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা এখনও দেখোনি প্লিজ দেখে নিও। ভীষণ সুন্দর সুন্দর কয়েকটা জায়গা, আমার মনে হয় এই বছর না হলেও সামনের বছর প্ল্যান করে ফেলতেই পারো। আর পাহাড়ে তো শীত গ্রীষ্ম যখনই ঘুরতে যাও কোনো কষ্ট নেই, তো ঘুরে আসতেই পারো টুক করে সামনের বছর প্ল্যান করে। কোথা থেকে ঘুরে আসার পর সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে, এক হচ্ছে পুরোনো ছবি আর ভিডিওগুলো খুলে খুলে দেখা, আরেক হচ্ছে সেখান থেকে যে যে জিনিসগুলো কিনে নিয়েছি সেগুলোকে একটু বারবার দেখা। তো তোমাদেরকেও দেখাই, আর সঙ্গে আমিও একবার দেখে নিই। আসার পর থেকে জাস্ট মানে সুটকেসগুলো আনপ্যাক করেছি, কিন্তু কিছুই আর সেরকম ভালো করে দেখা হয়নি। তো আগে দেখাই কী কী চা এনেছি এবার। আমাদের ফেভারিট মিন্ট কিস গ্রিন টি, এটা আগের বার এনেছিলাম, মানে দুটো এরকম প্যাকেট আমাদের শেষ হয়ে গেছে এক বছরে। স্পেশালি গরমকালে এটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আরেকটা নতুন এনেছি, এটা আমরা টেস্ট করছিলাম, প্রসেনজিৎদের এত ভালো লেগেছে ওরাও নিয়েছে। পোটেন্ট পটপৌরি মোরিঙ্গা গ্রিন টি, এটার একটা অদ্ভুত রিফ্রেশিং ফ্লেভার আছে। সবার যে ফ্লেভার গ্রিন টি ভালো লাগে তা নয়, বাট যাদের ভালো লাগে তাদের এটা অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। দার্জিলিং গেলে ট্রাই করে। এগুলো আমরা সব গোল্ডেন টিপস থেকে নিয়েছি। আমরা যেহেতু বাড়িতে রেগুলারলি সেকেন্ড ফ্ল্যাশটা খাই, তো এটা ওরা বললো যে এটা ট্রাই করতে পারেন, এটাও খুব ভালো। মাস্ক্যাটেল হিস্টেরিয়া, মানে সেকেন্ড ফ্ল্যাশে একটু প্রিমিয়াম। 100 গ্রামের এই ডাব্বাটার দাম নিয়েছে 1290, প্রায় 12,000 টাকা কিলো এই চাটা। তো একটু প্রিমিয়াম সেকেন্ড ফ্ল্যাশে, তো এটা রেগুলার তো খাওয়া যাবে না, মাঝে মধ্যে খাওয়া। এটা হচ্ছে তুমি চা খাবে, ওর এই প্যাকেটটা বোধহয় খুব অ্যাট্রাকটিভ লেগেছে। বাবু একটু সরো, একটু খাইনি মামা, একটু খাইনি ছেলে, যাও প্রচুর। অনেকক্ষণ অ্যাটেনশান না পেলে তখন অ্যাটেনশান কী করে নিতে হয় ও কিন্তু জানে। এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশ সামার ব্লুম, এটা মানে এটা অতটা এক্সপেন্সিভ না, এটা রেগুলার খাওয়ার মতো, তো এটা আমরা একটু বেশি করে নিয়ে এসেছি। আমি এরকম কাঁচের যে বয়ামগুলো সেগুলোর মধ্যে চা রাখি এয়ারটাইট কন্টেনারে। তো এইটা হচ্ছে পিচ গ্রিন টি, এটার গন্ধটা যতবার শুকি কিও শুকছে, ওরও ভালো লেগেছে। এটা আমরা বানিয়ে খেয়েছি দুপুরবেলা, বেশ ভালো খেতে। পিচ গ্রিন টি শুনেই প্রথমে মনে হচ্ছিলো যে বোধহয় একদমই পছন্দ হবে না, আর ওরা আমাদেরকে ওখানে তো টেস্ট করে নেওয়া যায়, তো যখন টেস্ট করেছি ভালোই লেগেছে, তাই জন্যই নিয়েছি। আর খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে তোমাদের অলরেডি দেখিয়েছি আমাদের ফেভারিট ডালে খুরসানি, যেটা নিয়ে এসেছি। আর এনেছি ওখানকার এই রকম নুডলস নিয়ে এসেছি। বাবু সর, এই নুডলসগুলো আগের বার শ্বেতা কিনেছিল আর ও বাড়িতে এসে বানিয়ে আমাকে বলেছিল দারুণ, ভবিষ্যতে কখনো গেলে নিস, এটা একদম রাইস নুডলসের মতো খেতে হয়।
তো এইটা দেখবো বানিয়ে, আমি এখনও বানাইনি, এরকম দুটো এনেছি। শীতকালে সবজি টবজি দিয়ে নুডলস খাই আমরা ডিনারে মাঝে মধ্যেই, তাই জন্যই আরও আনলাম। আর নুডলস খেতেও আমরা দুজনেই খুব ভালোবাসি। এবার গিফটিং পারপাসে এরকম কিছু ফার্স্ট ফ্ল্যাশ নিয়ে এসেছি 100 গ্রামস করে। দুটো অ্যাশট্রে এনেছি। এই দুটোর মধ্যে এইটা দীপাঞ্জন ওর জন্য পছন্দ করেছে, এটা হচ্ছে স্টোন ডাস্টের। এর ভেতরটা কিন্তু এরকমই ছিল নতুন কেনা থেকে। হাবিব মালিকের যে স্টোর আছে দার্জিলিং ম্যালে, সেখান থেকে এগুলো কিনেছি। এইটা একটা আর এইটা একটা, এটা একদম স্টোন ডাস্টের, গায়ে পুরো সেলফ ওয়ার্ক করা, কালারটাও ভীষণ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। ওই হাবিব মালিকের স্টোর থেকেই এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়েছি, বেশ অন্যরকম লাগলো দেখে, যেগুলো সচরাচর পাওয়া যায় সেগুলোর মতো নয়, ভালো লাগলো তাই নিলাম। এটা একটা শোপিস নিয়েছিলাম যেটা ভিক্টর দাদেরকে দিয়ে দিয়েছি, ছোট্ট স্ট্যান্ডের সাথে রাউন্ড একটা বুদ্ধার স্ট্যাচু, ভালো ছিল, সেটা ভিক্টর দাদের দিয়ে দিয়েছি, আর দেখাতে পারবো না। আর বুদ্ধাজির যে কোনো সুন্দর জিনিসে আমার দুর্বলতা আছে তোমরা জানো, তো সেজন্য আমি এই ছোট্ট একটা মূর্তি নিয়েছি, যেটা আমি রাখবো এইখানে। আমার এখানে যে একটা হোয়াইট কালারের র্যাক আছে স্টাডি ডেস্কের ওপর, ওইটাতে রাখবো। দেখে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। কিয়ারা যদি তোমাদের দেখতে দেয় তাহলে তোমরা পুরোটা দেখতে পাবে। হাবিব মালিকের স্টোরে কিন্তু প্রচুর অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়, তো একটু দেখে কিনো, দামটা একটু দরদাম করে কিনো, বাট বাদ বাকি দোকানের থেকে কিন্তু ওরা রিজনেবল। বাবু একটু সরো, একটু সরো, একটু সরো, একটু সরে যাও, এদিকে সরে যাও। এইটা হচ্ছে প্রেয়ার হুইলস, যেগুলো মনেশ্রীতে গেলে তোমরা দেখতে পাও থাকে, বাট এইটা হচ্ছে ব্রাশ, এর বডিটা হচ্ছে ব্রাশ ফিনিশ, আর কিছু স্টোন ওয়ার্ক করা আছে। আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল দেখে, মানে এটা যে মুহূর্তে আমি দেখেছি আমি জানি এটা আমি নিচ্ছি। আমি এটা নেওয়ার পর কিন্তু আরও 3-4 জন এটা ডিমান্ড করছিল, কিন্তু একজনকে ওরা এক্স্যাক্ট জিনিসটা দিতে পারেনি, এখনও কোথায় রাখবো ঠিক করে উঠতে পারিনি, তাই জন্য এটাকে এখনও সাজিয়ে ওঠা হয়নি। দীপাঞ্জনের জন্য এই অ্যাশট্রেটা তো নিয়েছি, ওর পছন্দ হয়েছে। আরেকটা জিনিস যেটা আমার খুব দেখে পছন্দ ছিল সেটা হচ্ছে এই লাইটারটা। কিউয়ের কিউরিয়াসিটি দেখো, যা দেখছে তাতে, এটা দেখতে ভীষণ সুন্দর। আসি আমার জিনিসে, এই রিংটা বোধহয় তোমরা আমাকে ওখানেও পরে দেখেছো লাস্ট ভিডিওটাতে, এটা আমি ওখান থেকে কিনেছিলাম। আর বসো, হ্যাঁ বসো, তো একটু বসো, হ্যাঁ আমি একটু দেখাই সবাইকে, কি করে দেখাবো, কিন্তু বসে পড়লে। এই রিংটা ওই যেদিনকে হাবিব মালিকের স্টোরে গেছিলাম, ম্যালে যেদিন আমরা গেছি সেদিনই নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল দেখে। আর এরকম কিছু পেন্ডেন্ট নিয়েছি স্টোনের, এটা হচ্ছে রোজ কোয়ার্টসের, কালারটা ঠিকঠাক আসছে কিনা জানি না। আর একটা এরকম ব্ল্যাক স্টোন নিয়েছি, সমানই শুকে যাচ্ছে, আমি যা বার করছি। আর দুটো এরকম রিসলেট নিয়েছি, এগুলো সব ওই স্টোনেরই, কিন্তু বেশ এক্সপেন্সিভ। আমি জানি না আমি ঠকলাম নাকি ঠিক দাম দিলাম, বাট হ্যাঁ মোটামুটি দাম খুব একটা খারাপ নেয়নি, ভালোই নিয়েছে। সঙ্গে ওরা দিয়েছে, আমি এত কিছু কিনেছি বলে আমাকে একটা চেন দিয়েছে পেন্ডেন্টগুলো লাগিয়ে পরার জন্য। দার্জিলিং ম্যালের সবই ভালো, কিন্তু দোকানগুলো খুব একটা অনলাইন ট্রানজ্যাকশন করতে চায় না। ছোট ছোট যারা সেলার, মানে আমরা এই যে এতগুলো অফবিটে গেলাম, এত গ্রামে গেলাম, সেখানে কিন্তু যার কাছে গুগল পে আছে সবাই গুগল পে ট্রানজ্যাকশন করতে চায়, কোনো অসুবিধা নেই। ছোট ছোট দোকানেও, যেখান থেকে আমরা চিপস টিপস কিনছিলাম সেখানেও। কিন্তু ম্যালে যেটা দেখলাম যে বেশিরভাগ জায়গাতেই ক্যাশের ট্রানজ্যাকশন হয়, এবং ওরা খুব একটা অনলাইন ট্রানজ্যাকশনে টাকে এনকারেজ করে না। ইনফ্যাক্ট টুকটাক যে ডিসকাউন্ট দেয় জিনিসপত্রে, সেটাও অনলাইন ট্রানজ্যাকশনে দেয় না, কিন্তু অফলাইন নিলে দেয়। তো এইটা একটা জিনিস দেখলাম যেটা খুব একটা ভালো লাগলো না, খুব একটা ট্রান্সপারেন্ট লাগলো না ব্যাপারটা। যেখানে যেটা চলে সেই হিসেবে আমরা টুরিস্টরা গিয়ে আর কি চেঞ্জ করবো, সেখানে সেভাবেই চলতে হয়। আচ্ছা, এর সাথে একটা লং কোট কিনেছি, সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি, মমি ফ্ল্যারি টেলে যখন কিনেছি তখনই দেখিয়ে দিয়েছি। লেদার ফিনিশ, বাট লেদারের না, হচ্ছে সোয়েটার, একটা লং ব্রাউন কালারের কোট, ট্রেঞ্চ কোট, বেশ সুন্দর দেখতে, স্মার্ট দেখতে। ওটা দেখে নিও, মমি ফ্লাইট এলে যে ভিডিওটা যাচ্ছে দার্জিলিং ম্যালের, ওটাতে দেখে নিও। এখানে এখন বসে পড়েছি আরেকটা ভিডিও এডিট করবো, আর দার্জিলিং থেকে আনা চা, সঙ্গে একটুখানি ঝুড়ি ভাজা নিয়ে বসেছি আজকে সন্ধ্যাবেলা ভিডিও এডিট করতে আর তোমাদের সাথে আড্ডা মারতে। ট্রাভেল সিরিজের ভিডিওগুলো যখন দিচ্ছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কোথায় কীরকম খরচা পড়েছে, প্রত্যেকটা জায়গা সম্পর্কে আর একটু ডিটেলস যাতে তোমাদের বলি। আমি কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত ভিডিওর সাথে সাথেই শেয়ার করে দিয়েছি, তো তোমরা ভিডিওগুলো দেখলে পেয়ে যাবে। একটা একটা করে স্টের ব্যাপারে যদি তোমাদের বলি, তো ফার্স্ট আমাদের যে স্টেটা ছিল দালাব চাঁদে, সেইটা সম্পর্কে আমাদের কোনো কমপ্লেন নেই, মানে সেটা সম্পর্কে আমি শুধু তোমাদের ভালো কথাই বলতে পারবো। এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। প্রথম কথা, জায়গাটা ভীষণ সুন্দর, আর ওরকম একটা জায়গায় এরকম একটা মডার্ন অ্যামিনিটিসওয়ালা কটেজ আমরা এক্সপেক্ট করিনি।
তার সঙ্গে সার্ভিসেস এবং ওনারের ব্যবহার, এবং উনি আমাদেরকে যেভাবে প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে বসে গল্প করে আমাদেরকে নানান ইনফরমেশন দিচ্ছিলেন, সেটা আমরা কিন্তু খুব এনজয় করেছি। মোটামুটি দুটো কটেজ খুব গায়ে গায়ে হলেও কিন্তু একটা প্রিভেসি ছিল। আমরা যেহেতু দুটো খুব ক্লোজ নিটেড ফ্রেন্ডস গ্রুপ গেছি, তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি সেটাতে। দালাবচাঁদ থেকে যতটাই ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিলাম, তাগদাতে এসে ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হই। ভিলা নিয়ে নয়, সারাউন্ডিংস নিয়েও নয়, সিনিক বিউটি নিয়েও নয়, ভিলার লোকেশন নিয়েও নয়, যেটা নিয়ে হই ডিসঅ্যাপয়েন্টেড সেটা হচ্ছে সার্ভিসেস। স্লো এবং কিরকম একটা দায়সারা সার্ভিস ওখানে ছিল। একটা আন্তরিকতার অভাব কোথাও একটা পেয়েছি আমরা। ভীষণভাবেই সব কিছুতে একটা পয়সা পয়সা পয়সা, মানে কোনো সার্ভিস চাইলে সেই সার্ভিসটা দিতে পারবে কি না পারবে বলার আগে টাকাটা বলে দেয় যে এটার জন্য এত টাকা লাগবে। তো প্রথমে তো আমরা যখন যাই আমাদের কিন্তু যে রুমসের ছবি দেখানো হয়েছিল সেগুলো ছিল ওই সুইট রুমসগুলো, যেগুলোতে আমরা ফাইনালি ছিলাম। কিন্তু আমাদের পেছনের একটা নিউলি বিল্ড দুটো রুমসে প্রথমে দেওয়া হয়, এবং সেই রুমসটা আমাদের একদমই ভালো লাগেনি। ভালো আরও লাগেনি যখন আমরা এই সুইট রুমসগুলো দেখে আমরা রিয়েলাইজ করি যে ছবির সাথে তো ওটা মিলছে, কিন্তু আমাদের যেটা দিয়েছে সেটা মিলছে না। আমরা ওনারের সাথে কথা বলি, উনি আমাদের প্রথমেই বলে দেন যে না, সম্ভব নয়। এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে ওই প্রপার্টির ভেতরে প্রচুর স্ট্রে ডগ আছে। আমরা পেট নিয়ে গেছি, তো তারা বোধহয় গন্ধ পেয়েছে এবং পেয়ে তারা প্রচণ্ড আমাদের রুমসের বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছিল এবং রুমসের দরজার সামনে থেকে নড়ছিল না। তো সেটা আমি ওনারকে বলি যে কোনোভাবে যদি এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করা যায়, কারণ আমরা এখানে এক রাতের জন্য এসেছি। আমাদের বাচ্চারাও ভেতর থেকে চেঁচাচ্ছে, কারণ ওরা দেখতে পাচ্ছে না বাইরে কী হচ্ছে, আর এরাও বাইরে থেকে সমানে এখানে জড়ো হয়ে চিৎকার করছে। তো আমার এমনি কোনো অসুবিধে নেই, ভালো আমরাও বাসি, কিন্তু মানে এটাতে কি হচ্ছে সবারই ডিস্টার্ব হবে, আপনার বাকি যারা আছে তাদেরও প্রবলেম হবে, আমাদের হবে। উনি স্ট্রেট আওয়ে না বলে দেন যে আমি এটাতে কিছুই করতে পারবো না, এটা এখানে এরকমই হয়। তারপর জানি না ওনার কী মনে হয়, 5 মিনিট বাদে এসে উনি অত্যন্ত ভালোভাবে আবার আমাকে বলেন যে কোনো প্রবলেম নেই ম্যাডাম, আমি সবাইকে বলে দিয়েছি যে আমরা চেষ্টা করছি ওরা যাতে বেশি এদিকে না আসে। ফাইনালি আমরা ওনার সাথে কথা বলে সুইট রুমে যাই, বাট সেটার জন্য উনি আমাদের থেকে 1000 রুপিস করে পার রুম এক্সট্রা নেন। ওখানের রুম কস্ট যেগুলোতে আমাদের ফার্স্টে দিয়েছিল সেগুলো ছিল 2500, আর যে সুইট রুমসগুলোতে আমরা পরে চলে যাই ওটা ছিল 3500 করে পার নাইট। সুইট রুমসগুলোতে শিফট করার পরে কিন্তু আমাদের মোটামুটি সব কিছু ভীষণ স্মুথ চলেছে। এবার আসি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। বাদ বাকি যে কটা স্টেতে আমরা থেকেছি, স্টে বাবদ যা খরচা নিয়েছে সব কিছুর মধ্যে ফুড ইনক্লুডেড ছিল, যেটা ছিল ব্রেকফাস্ট, সকালের চা, লাঞ্চ, সন্ধ্যেবেলার চা আর স্ন্যাক্স এবং ডিনার। কিন্তু এই তাগদা ব্রিটিশ বাংলোয় কিন্তু খাওয়ার বাবদ 600 থেকে 700 টাকা মাথা পিছু লাগবে। সিজন ওয়াইজ এটা ভ্যারি করতে পারে। আমাদের যেটা লেগেছে তোমাদেরকে সেটা বললাম। যেহেতু এখানে খাওয়ারের খরচাটা আলাদা করে নিচ্ছে, তাই আমাদের ধারণা ছিল যে ওরা আমাদেরকে একটা চয়েস দেবে খাওয়ারে অ্যাটলিস্ট, কিন্তু সেটা কিন্তু ছিল না। সেটাও আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্টর ছিল যে খাওয়ারে কোনো চয়েস নেই। রাত্রিবেলা আমাদেরকে বললো যে রুটি হচ্ছে, রুটিই খেতে হবে, আর সঙ্গে ডিম কারি। তো ডিমের কারিটা টেস্টি ছিল, সঙ্গে একটা বাঁধাকপির তরকারি দিয়েছিল। সেই বাঁধাকপিগুলো মানে কাঁচার থেকে হয়তো আর একটু সেদ্ধ করেছে, মানে একদম কচকচ করছিল, কেউ খেতে পারেনি আমরা। রুটি যেটা দিয়েছিল ওখানে প্রত্যেকটা স্টেতেই আমরা দেখেছি রুটিতে ওরা একটু বেকিং সোডা দেয় যাতে রুটিটা ফোলে, কিন্তু ওদের রুটিগুলো ছিল একদম ভটুরার মতো, মানে ছোলে ভটুরের যে ভটুরা হয় সেই ভটুরার মতো সোডা দেওয়া এই মোটা মোটা রুটি আমরা কেউ খেতে পারিনি। মানে হাফ রুটি খেয়ে সবাই শুয়ে পড়েছি সেই রাতে। সন্ধেবেলা একটু স্ন্যাক্স খেয়েছিলাম বলে পেটটা খানিকটা ভর্তি ছিল, আর লাঞ্চটা অনেক লেট করেছিলাম বলে রক্ষে ছিল। একটা হচ্ছে ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। দালাবচাঁদে কিন্তু আমরা যে দুটো কটেজে ছিলাম, মানে ফার্স্ট ডেটাতে, সেখানে কিন্তু দুটো রুমেই রুম হিটার রাখা ছিল, তুমি চাইলে ইউজ করতে পারো। আমি যখন রুম ট্যুর দিয়েছি মমি ফ্ল্যাট ডিটেলে তোমরা দেখো, আমি দেখিয়েছি যে ওখানে কিন্তু রুম হিটার ওরা দিয়ে দিয়েছিল এবং সেটার জন্য কোনো এক্সট্রা টাকা নেয়নি। কিন্তু তাগদাতে রুম হিটার বাবদ ওরা বলে পার নাইট 500 টাকা করে এক্সট্রা লাগবে। তো আমরা যদি পেছনের রুমগুলোয় থাকতাম অবশ্যই রুম হিটার নিতে হতো, কিন্তু আমরা সুইট রুমে চলে আসি বলে পরে আর আমাদের সেটা দরকার পড়েনি। ফ্ল্যারি কেয়ারের জন্য 600 টাকা করে নিয়েছে স্টের খরচা। এছাড়া ওরা দুজন যে চিকেন খেয়েছে ওই এক রাতে শুধুমাত্র ডিনার করেছে আর পরের দিন লাঞ্চ করেছে। দু পিস মানে 4 থেকে 6 পিস চিকেন ওরা দিয়েছে, বোনলেস পিসেস। সেটার জন্য ওরা আমাদের থেকে আরও 400 টাকা চার্জ করেছে, মানে 400 টাকায় 1 কিলোর বেশি, মানে অলমোস্ট 2 কিলো চিকেন এমনি কিনতে পাওয়া যায়। এগুলোতে আমরা অতটা সত্যি কথা বলতে বদার্ড হই না, কারণ আমরা দেখেছি পেট নিয়ে বেড়াতে গেলে সবাই একটু একটু গলা কাটে। তো ঠিক আছে, পিসফুলি ঘুরতে গেলে এইটুকুকে আমরা মেনে নিই, কিন্তু তার সঙ্গে বাদবাকি যেগুলো হয়েছিল সেগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি। তো তাগদা ব্রিটিশ বাংলো থাকার জন্য ভীষণ ভালো জায়গা, ভীষণ সিনিক বিউটি ভালো। যদি সুইট রুমসগুলো পাও তাহলে খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, মানে থাকার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হবে।
কিন্তু হ্যাঁ, এই ছোট ছোট কয়েকটা জিনিস তোমাদের জানিয়ে দিলাম। অনেস্টলি যেগুলো আমরা ফিল করেছি সেগুলোর একটু খেয়াল রেখো, আগে থেকে কথাবার্তা বলে নিও। ঝেপির সম্পর্কেও আমার একই ফিডব্যাক যেটা আমার দালাপচাঁদ সম্পর্কে। ভীষণ ভালো আতিথেয়তা আমাদেরকে। আমরা যখন তাকদা থেকে ঝেপি যাচ্ছিলাম ম্যাপে দেখিয়েছিল 3 ঘন্টা, কিন্তু আমাদের পৌঁছতে প্রায় 4.5 ঘন্টা লাগে। রাস্তা এতটাই খারাপ ছিল, কিন্তু ওরা আমাদের বারবার ফোন করছিল যে আমাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা, আমরা কখন পৌঁছবো, পৌঁছে আমরা লাঞ্চ খাবো। এবং ওরা সেই বারবার এই জন্য ফোন করছিল যে ওরা লাঞ্চটা তখনই বানাবে যাতে সব কিছু গরম থাকে। আমাদের রুমস যখন আমরা পৌঁছোই পরিষ্কার ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন রেডি পেয়েছি। আমাদের বেশ ভারী লাগেজেস ছিল, সেগুলোকে নিয়ে ওপর থেকে নিচ অব্দি নেমে নেমে ওরা সমস্ত নিয়ে এসছে হাসি মুখে। জেপিতে ঢুকেই একটা ফিল গুড ফ্যাক্টর ছিল, এতটা ভালো ওদের হসপিটালিটি ছিল। খাওয়ার দাওয়ার ভীষণ টেস্টি, কোনো কথা হবে না। প্লাস রুম খুব ক্লিন ছিল এবং সমস্ত সার্ভিসেস যেটা চেয়েছি আমরা পেয়েছি। এবং ফ্লারিকিয়ারা স্টের জন্য ওখানে আমাদের থেকে কোনো খরচাপাতি নেয়নি এক্সট্রা। যেটা নিয়েছে সেটা শুধু ওরা যে একদিন যে চিকেনটা খেয়েছে সেটা বাবদ বোধহয় 150 টাকা বা 200 টাকা নিয়েছে, যেটা একদমই রিজনেবল। আর এছাড়া আমাদের খাবার দাবার ওখানে সমস্ত স্টের সাথে ইনক্লুডেড ছিল। আমরা ছিলাম টুকভেরের যে কটেজটা তোমরা দেখেছো সেইটা সম্পর্কে খুব মিক্সড রিভিউ ছিল। আমি যখন বুকিং করি তখন আমি ওটার নাম এক্স্যাক্টলি জানতাম না, আমি একটা পেজে ছবি দেখে তার সাথে যোগাযোগ করেই অফবিট ডেস্টিনেশনগুলো বুক করেছিলাম। টুকভেরের যখন এই বুকিংটা আমাদের হয়ে যায় তারপর আমি ইউটিউবে নানান ভিডিও সার্চ করতে করতে এই হোমস্টেটা পাই, যেটার নাম কোয়েলি হোমস্টে। তো সেটার ব্যাপারে অনেক মিক্সড রিভিউ ছিল। ওখানকার ওনারকে অনেকেই বলেছেন যে উনি ওখানে একটা মিলিটারি রুল চালান, ভীষণ স্ট্রিক্ট। তো আমার একটু ভয় ছিল যে কীরকম হবে ব্যাপারটা। প্রথম কথা, যখন গিয়ে পৌঁছোই ঝকঝকে তকতকে রুমস পাই। রুম প্রথমে আমাদেরকে একদম ফ্রন্ট যে একদম ওই কাঞ্চনজঙ্ঘা ফেসিং যে রুমটা সেটা দিয়েছিল, আর তার পাশের রুমটা দিয়েছিল। কিন্তু সেই রুমটা যেটা কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম সেটা ভীষণই ছোট রুম ছিল, আমাদের পক্ষে ওখানে ফ্লারিকিয়ারাকে নিয়ে থাকা সম্ভব না। আর প্রসেনজিৎ আর দেবদত্তার পক্ষেও ওখানে থাকা পসিবল ছিল না। তো যে কারণে প্রসেনজিৎ আর দেবদত্তা গিয়েই যে রুমটা সিলেক্ট করেছিল সেটার সাথে একটা ছোট ব্যালকনি মতো ছিল। তো সেই রুমটা কম্পারেটিভলি বড় এটার থেকে, ওরা ওটাতেই স্টিক করে। আমরা রিকোয়েস্ট করাতে যে আমরা ফ্লারিকিয়ারা প্লাস লাগেজ নিয়ে এইটুকু রুমে আমরা নড়তে চড়তেও পারবো না, আর আমরা ওখানে 2 দিন থাকছি। তো সেই কারণে উনি কিন্তু আমাদের যে বড় ফ্যামিলি রুম আছে ওইখানে শিফট করে দেন, এবং সেটার জন্য উনি আমাদের থেকে কিন্তু কোনো এক্সট্রা টাকা পয়সা নেননি। আমাদের লাক যে সেদিনকে ওটার কোনো বুকিং ছিল না, যদি থাকতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না। আর ওনার এটা অবশ্যই কাইন্ডনেস যে উনি আমাদের প্রবলেমটা বুঝে সেটা সঙ্গে সঙ্গে সলভ করেছেন। স্ট্রিক্ট উনি অবশ্যই। এখানকার যে ওনার মিস্টার দেবরান রায়, তিনি আগে ক্রুজে ছিলেন, তো অবভিয়াসলি সেখানকার কিছু রুলস রেস্ট্রিকশনস সেটার ছাপ পুরোপুরি ওনার হোমস্টেতে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় নানান রকম রুলস রেখা আছে। আর আমাদের থেকে কিন্তু আমাদের সমস্ত আইডি প্রুফ ওই একমাত্র স্টেজ এখানে নেওয়া হয়েছিল। সেটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা কিন্তু আমাদেরও সিকিউরিটি, ওনার হোমস্টে তো আছেই, তার সঙ্গে আমাদেরও সিকিউরিটি। যে ওইটুকু একটা হোমস্টেতে 3-4টে ফ্যামিলি যদি একসঙ্গে থাকে অচেনা, তো এই একটা বেসিক চেক রাখাই উচিত। এরপরে খাবার দাবার তো ওখানে কোনো কথা হবে না, ভীষণ টেস্টি খাবার ওখানে খেয়েছি আমরা। আর আমার সত্যি কথা বলতে ওনার এই ডিসিপ্লিন যে রুল, হ্যাঁ রুল অবশ্যই আছে, সকালে একটা সার্টেন টাইমে গিজার চলে, বিকেলে একটা সার্টেন টাইমে গিজার চলে, 24 আওয়ার্স গরম জল পাওয়া যায় না। কিন্তু রিকোয়েস্ট করলে কিন্তু ওনারা বিনা প্রশ্নে গিজার চালিয়ে দেন। লিখেছি, এটাকে নিয়ে অনেকে রিভিউ লিখেছে, বাট আমি এটা দিয়ে কোনো প্রবলেম ফেস করিনি। আমাদের একদিন সকালবেলা তাড়াতাড়ি দরকার ছিল, ওরা কিন্তু তাড়াতাড়ি চালিয়ে দিয়েছিল। লেখা আছে যে রুমে খাবার সার্ভ করা হয় না, হয়তো আগে হতোও না, কিন্তু এখন বোধহয় একটু হলেও উনিও ফ্লেক্সিবল হয়েছেন এবং স্ন্যাক্স রুমেই সার্ভ করে দেন। বাট লাঞ্চ ডিনার আমরা ওই ডিনার রুমটাতে, মানে ওদের ডাইনিং এরিয়াতে বসে খেতেই ভালোবাসতাম সবাই মিলে। তো টুকভারের এই স্টেটাতে আমাদের থেকে যে আমরা যে টাকাটা পে করেছি সেটাতে কিন্তু লাঞ্চ বাদে বাকি সব কটা মিল ইনক্লুডেড ছিল, লাঞ্চটা ইনক্লুডেড ছিল না। কিন্তু আমরা ওনাকে ডিনারে একদিন রিকোয়েস্ট করি যে চিকেন ছাড়া যদি অন্য কিছু বানানো যায়। উনি কিন্তু আমাদের একটা পর্কের আইটেম বানিয়ে খাওয়ান, যেটা রাইস শাক দিয়ে, প্রচণ্ড টেস্টি একটা আইটেম ছিল, এবং উনি আমাদের সেই রিকোয়েস্টটা রাখেন। তাকদার খরচা আমি তোমাদেরকে বলেই দিলাম। ঝেপিতে আমাদের 1800 টাকা পার পারসন পার নাইট খরচা লেগেছে, আর টুকভেরে আমাদের সেটাই লেগেছে 2000 বা 2100 টাকা, আমার এক্স্যাক্টলি মনে নেই, 2100 টাকা আমার মনে হচ্ছে পার হেড পার নাইট
খরচা যেটা লেগেছে। তো এটার মধ্যে থাকা খাওয়া দুটোই ইনক্লুডেড। তালাব চাঁদে আমাদের পার কটেজ খরচা লেগেছে। পার কটেজ যেহেতু আমরা ডাবল শেয়ারিং করেছিলাম, দুজন করেছিলাম, তো আমাদের 4500 পার নাইট করে পড়েছে। মানে এক একজনের যদি হিসাব করি তাহলে 2250 টাকা মতো পার নাইট পড়েছে এক একজনের, খাওয়া দাওয়া এবং থাকা মিলিয়ে। এই ছিল আমাদের ট্যুরের সমস্ত ডিটেলস। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে। আর আমি কিন্তু সমস্ত স্টের কন্ট্যাক্ট ডিটেলস, বুকিং ডিটেলস ভিডিওর সাথে সাথে শেয়ার করে দিয়েছি। তো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, এই বলে ব্লগ করি ভালোবাসার তরফ থেকে টাটা।